ঘড়িতে বাজে মোটামুটি দুপুর 12টা 40 মতো বাজে। সকালে যেহেতু খাওয়া দাওয়া করেছি, তারপরে আবার সমস্ত ধোয়া মাজা করে গুছিয়ে গেছি। এখন দেখো দুপুরে রান্না করতে লেগেছি। তো আগের দিন যে মাছ এনেছিলাম তার মধ্যে 4 পিস রুই মাছ ছিল, সেটা দিয়েই আজকে দুপুরে রান্না করব। তো ভেবেছিলাম একটু বাজারে যাব, মাংস টাংস আনবো, কিন্তু সত্যি কথা বলতে শরীরে আর কোলালো না, জানো তো, মানে এনার্জি আর নেই। তোমাদের দাদাভাই থাকলে হয়তো, দাদারা এসছে, মানে তোমাদের দাদাভাই থাকলে যেই আসুক না কেন বাড়িতে, ও একটু ভালো মন্দ বাজার হাট করে আনতে পারে, কিন্তু আমার পক্ষে আর এই অবস্থাতে সম্ভব হলো না যাওয়া। আর মানে মনে হচ্ছে যে চলো দাদা বৌদি এসছে, একটু ভালো মন্দ এক এক দিন এক এক রকম রান্না করে খাওয়াবো, তো কি আর করা যাবে। ঘরে কচু ছিল, কচু দিয়ে আলু দিয়ে ওই রুই মাছটা দিয়ে আজকে একটু পাতলা করে প্লেন একটা ঝোল করব। আর তার সাথে আগের দিনের যে লাল ডাঁটাটা চচ্চড়ি করেছিলাম ওটা একটুখানি রয়ে গেছে, মানে লাল ডাঁটা চচ্চড়িটা রয়ে যায়নি, মানে আগের দিনকার ডাঁটা, মানে যে সবজিগুলো এনেছিলাম কুমড়ো পটল সমস্ত কিছুই কিন্তু আছে, মানে অতটা তো রান্না করিনি। তো আজকে ভাবলাম চলো ওইটুকুনি বানিয়ে ফেলি। তো এটা হচ্ছে ইলিশ মাছের মুড়োটা রেখে দিয়েছিলাম, তো মুড়োটাকে একটু ভেজে ওই চচ্চড়িটার মধ্যে দিয়ে দেবো, মানে ডাঁটা বেগুন আলু পটল কুমড়ো সমস্ত কিছু দিয়ে যে চচ্চড়িটা করছি ওটাতেই দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর একটু ভেন্ডি ভাজবো, তাহলেই হয়ে যাবে দুপুরের রান্না আজকে। তো এই দেখো গামলাতে করেছি কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এইটা হচ্ছে তোমার ঢ্যাঁড়স ভাজা। আর তার সাথে আর গরমে না, সত্যি কথা বলতে মানে গরমটা আজকে তবু তেমন একটা নেই, দুপুরের দিকে আছে কিন্তু তাও সেই আঞ্জাতে ভালোই ঠান্ডা। আর এটা সকালে সেই পনিরের সবজিটা একটুখানি বেঁচে গেছে, এই হচ্ছে আজকে সিম্পল রান্না। তো স্নান টান করে, মানে আমি আজকে কাপড়টা ছেড়ে রান্না করেছিলাম, মানে স্নান করে রান্না চাপাইনি, রান্না টান্না করে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কিছু ধুয়ে মেজে এখন দেখো স্নান করে উঠেই দুপুরে সবাইকে ভাত দিচ্ছে। অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু সকালে ভাত খেয়েছে তো সেহেতু তো একটু বেলা করে খেলেও অসুবিধা নেই, মানে ওই 2:30 মতো বাজে ঘড়িতে। এখন তিধা আমার পাশে বসেছে, ওইদিকে দাদা বৌদি বসেছে। তো এখানে বসে বসে মানে গল্প করছিলাম যে আজকে মায়ের স্টাইলে মানে ভাত বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছি। ছোটোবেলায় মা এরকমভাবে আমাদেরকে দিত, থালা নিয়ে বসতো আর আমাদেরকে বেড়ে বেড়ে দিত। আর তিধুমণি দেখো, তিধুমণি তো ভাত খাওয়ার সময় একটু ফোনটা না দিলে হয় না। আর আমার মোবাইলের রিচার্জটাও ফুরিয়ে গেছে, রিচার্জ করা হয়নি, তার সাথে তো কত গল্প, মানে একসঙ্গে যখন ভাই বোন বসি না তখন ওই কত গল্প, এর কি হলো রে ওর কি হলো রে, পাড়ায় এই করেছে ও ওই করেছে সে তাই করেছে, মানে কত গল্প করছি, নিশ্চয়ই ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো। আর তার সাথে হাসি ঠাট্টাটাও হচ্ছে। তো একটা সময় ভাই বোনের সম্পর্ক মানে সব থেকে ঝগড়া মারামারি, আমরা যে কত মারামারি করেছি কত ঝগড়া করেছি তার ঠিক নেই। আর আমি তো ভীষণ মার খেয়েছি দাদার হাতে, মানে দাদা আমাকে ভীষণ মারতো, ছোটো থেকেই মার হাত ছিল। তো আমাকে মারার জন্য বাবার হাতে কিন্তু ও প্রচুর মার খেয়েছে, মানে বাবাও ওকে মেরেছে। যাই হোক, এখন দুজনাই দুজনের বাড়ির অতিথি হয়ে গেছি, কি আর করা যাবে, এটা হচ্ছে প্রত্যেকের বাড়িরই নিয়ম। যেহেতু আমার বাড়িটা অনেকটাই দূরে, মানে বিয়ে দিয়েছে আমাকে 7 সমুদ্র 13 নদীর পাড়ে, সেই ক্ষেত্রে মানে আসে না বললেই চলে বাড়ির কেউ। আগে তো দাদা ওই 1-2 বছর পর পর আসতো, এবছর বিয়েতে এসেছিল, বিয়ে করে এসেছিল, তারপরে একবার এসেছিল ওই বৈশাখ মাসে, আর এবার আসলো জ্যৈষ্ঠ মাসে, তার মানে বুঝতেই পারছো কত ঘন ঘন আসে, আর সময়ও হয়ে ওঠে না। যাই হোক, আমার হাতের নখগুলো না একটা একটা করে ভেঙে যাচ্ছে। অনেক বড় করেছিলাম, এর আগের দিন তো দেখতেই পেলে একটু ছোট করে দিয়েছিলাম, তারপরে আজকে দেখি মাঝখানে এই নখটা ভেঙে গেল। তো মাঝের নখটা, এই সাইডের নখটা যেহেতু ভেঙে গেছে, আর দুটো নখ বড় বড় রেখে আর কি হবে, আমি কেটে ওই জন্য ওই দুটোকেও একটু ছোট ছোট করে দিচ্ছি। আমার না নখটা খুব বাড়ে, জানো তো, নখটা বাড়েও আর হচ্ছে নখটা ভাঙেও কম। একটু বেশি কাচাকুচো করলে যখন মানে নরম হয়ে যায়, একটু অসাবধানতা হুটোপাটা করতে গেলে, এখন যেহেতু ওরা এসে একটু হুটোপাটা করে করছি, তো ওই কী কাটতে গিয়ে হয়তো বেঁধে গেছে না কিসে বেঁধে গেছে বুঝতে পারলাম না। তো নখ আর কদিন পরে তো কেটেই ফেলতে হবে, কারণ আমাদের বাড়িতে যখন একটা নতুন সদস্য আসবে, হসপিটালে গেলে আমাকে ঝাঁটাপিটা করে দাঁড়াবে আমার হাতে নখ থাকলে। আর এই আচারটা হচ্ছে আগের দিন যেটা বানিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম। তোমরা সবাই ভাববে ঝাঁটাপিটা করে কেন তারবে, হসপিটালে নখ এলাও নেই। তো এইখানে আচারটাকে আমি একটা প্লাস্টিকের কন্টেনারে করে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে বলেছি কাচের বয়ানে ধরবে না, এখনও কাচের বয়ানে ধরবে না আমি জানি। আর আমার মেয়ের একটু খেতে ইচ্ছা করছিল। এই আচারটা মোটামুটি এখন 10-12 দিন রোদে দিলে তারপরে খাওয়ার মতো হবে, এখনও কিন্তু খাওয়ার মতো হয়নি।
তো ভালো করে মিক্স করে আমি এখন কাচের বয়ানের মধ্যে ভরে যতটা পরিমাণে এর মধ্যে ধরবে ততটাকেই রাখবো, বাদবাকিটা প্লাস্টিকের বয়ানে থাকবে, ওটা আগে খেয়ে শেষ করে দেবো, তারপরে এটা খাবো। কাচের বয়ানে আচার রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে, খারাপ হয় না। আর প্লাস্টিকের জিনিসে না আমার রাখাটাও ঠিকঠাকভাবে পছন্দ না। অবশ্য দোকান থেকে কিন্তু আমরা প্লাস্টিকেই কিনে নিয়ে আসি, দোকানে আচারটা পরিপক্ত করার পরেই প্লাস্টিকের ইয়েতে রাখে, আর দোকানে প্রচুর পরিমাণে কেমিক্যাল দেয়, সেই জন্য আর কি আচারটা প্লাস্টিকের বয়ানে রাখলেও খারাপ হয় না, অনেক সময় এঁটু হাতে হাত দিলেও খারাপ হয় না। কিন্তু আমরা তো বাড়ির আচারটাকে কোনো কেমিক্যাল ইউজ করি না, ওই জন্য আমাদের একটু বাসি কাপড়ে ধরা অনেক রকম ব্যাপার থাকে, যেগুলো একটু মারলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি 2-1 দিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম 26 তারিখ থেকে নাকি প্রচণ্ড পরিমাণে গরম পড়বে, ওই মাসের 9 তারিখ পর্যন্ত নাকি পৃথিবীতে সব থেকে বেশি গরম, মানে এতদিন পর্যন্ত মানে সব থেকে বেশি ওয়েদার পড়বে। একটা ইনস্টাগ্রামে ভিডিওতে দেখেছিলাম, একটা ভালো দাদার অ্যাকাউন্ট থেকেই দেখেছিলাম, ওই দাদাটা বেশ পজিটিভ ভিডিও ছাড়ে। তা আমার মনে হচ্ছে না এত সুন্দর ওয়েদার, দেখো এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার জানলার ধারে বসে আছি, মনে হচ্ছে আমার মানে উঠতে ইচ্ছা করছে না এখান থেকে। ফ্রিজটার এমন খারাপ অবস্থা হয়েছে, গোটা ডিপ ফ্রিজটা একদম বরফে ঢেকে গেছে, ওই জন্য মিডিলের মানে যে বোতামটা আছে ওটা টিপে দিয়েছি, বরফটা গলুক, ভালো করে ওটাকে পরিষ্কার করব। তো ওই জন্য নিচ দিয়ে জল গড়িয়ে পড়ে যাবে, মানে এত পরিমাণে বরফ হয়েছে, কত জল যে বেরোবে তার ঠিক নেই। অনেকটা টাইম হলো দিয়েছি, একটু জল গড়াতে লেগেছে, মানে এখান থেকে আর উঠে আমার যেতে ইচ্ছা করছে না ফ্রিজটা পরিষ্কার করতে। ও এরকম যদি ওয়েদার থাকে, আর আমরা যারা এখন প্রেগনেন্ট, যারা 8-9 মাস, তাদের তো মানে কি বলবো ভীষণই কষ্ট। আমরা তো চলো তবু অনেক লেট এখনো আছে, তো আমাদের এই গরম পড়লে ভীষণ কষ্ট হয় জানো তো, একমাত্র মায়েরাই জানে গরম পড়লে কত কষ্ট হয়। একটু অন্ধকার লাগছে না, যাই হোক ফোকাস করছিল না ক্যামেরাটা। জানলার ধারে বসে থাকতে থাকতে কখন যে আমার ফ্রিজের বরফ সব গলে একদম জলের বন্যা বয়ে গেছে, আমি টেরই পাইনি। তো তারপর আবার দাদাকে বললাম যে আমি পিছনের ড্রয়ারটা খুলতে পারি না, তুই একটু খুলে দে। ও আবার খুলে এক ঢপ জল হয়ে গেছিলো। তো এগুলো তো আমাদের ওল্ড মডেলের ফ্রিজ, এইগুলোতে না পিছনে এই জলের সমস্যাটা হয়, মানে অনেকের বাড়িতেই হয়, এটা জলটা পরিষ্কার করতে হয়। কিন্তু এখন যেসব নিউ মডেলের ফ্রিজগুলো বেরিয়েছে সেগুলোতে কিন্তু এই যে বরফ জমি এরকমভাবে জল হওয়ার ওই প্রসেসটা নেই, আমি অনেকের বাড়িতেই দেখেছি। যাই হোক, হয়তো এখন কিনলে ওইগুলোই কিনতাম। আর আমার বাড়ির ব্যবহারের জন্য না, আমি যেহেতু আমরা মা মেয়ে দুজনাই থাকি, আমাদের ছোটোখাটো এই ফ্রিজটাই আমাদের জন্য অনেক, মানে খুব বড় সড়ো ফ্রিজেরও আমাদের দরকার হয় না। আর এই দেখো ভিতরে যে চাইগুলো খুলে গেছিলো ওগুলো আমি ফেলে দিলাম বেসিনের মধ্যে, পিছনটা একটু নোংরাও হয়েছে। তো দাদা বেশ ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দিল, আমিও ধুয়ে মুছে সব কিছু মানে পরিষ্কার করে দিয়েছি। আর এই হচ্ছে লিচু। এইবার তোমাদেরকে আমি একটু দেখাই যে মানে আমার ফ্রিজের মধ্যে আর কি খুব বেশি জিনিসপত্র ছিল না বলে আমি এটা করতে পারলাম, খুব বেশি জিনিসপত্র থাকলে করতে পারতাম না। ফ্রিজে একটু ফল আছে, এই বেদানা, লেবু, তারপরে আম, লিচু আম এই সব দাদা এনেছিল আর কি। তো এখন তো ফুরিয়ে গেছে, আম এনেছিল প্রচুর, প্রায় 5 কেজি আম এনেছিল। আর সত্যি কথা বলতে আগের বছর না আমটা এতটা পরিমাণে ওঠেনি, আর এতটা খেতেও পারিনি। এই বছর না আম খেয়ে একটা মনে হচ্ছে যেন মনের মধ্যে একটা শান্তি কাজ করছে। তো দেখতেই পাচ্ছ ফ্রিজটা একদম পরিষ্কার হয়ে গেছে, আবার বরফ জমতে লেগেছে। ফ্রিজে আইসক্রিম দেওয়া থাকলে ফ্রিজের ইয়েটা বাড়িয়ে দিলে এই জিনিসটা হয় আর কি। আমি যেহেতু বাড়িয়ে দিয়েছিলাম আইসক্রিম করব বলে একটু তাড়াতাড়ি যাতে জমে যায়, সেই জন্যই হয়েছে।